অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেছেন, গত 100 বছরে বাঙালির সেরা ফ্যান্টাসি কি? তা হল নেতাজির ফিরে আসা। তিনি যে মহামক্ষম এক ক্ষণে আবির্ভূত হবেনই, এই প্রত্যয় বুকে চেপে দীর্ঘশ্বাসের ফসিল বোনা হয়েছে প্রতিটি দরজায়। নেতাজির ফিরে আসার স্বপ্ন সব বাঙালির কৈশোরের বুদবুদ। আমাদের যাবতীয় অ্যাডভেঞ্চারে সলতে পাকানোর গল্প শুরুই হয় তাকে ঘিরে। ব্রিটিশ গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের গ্রেট এসকেপ অতুলনীয় ঘটনা। হারিয়ে যাওয়া মানুষ, সাবমেরিনে চড়ে দেশ ঘুরে বেড়ানো মানুষ হঠাৎ যদি বেতারে বলে ওঠেন, আমি সুভাষ বলছি, সেই কণ্ঠস্বরের আগুনে লেখা সর্বাধিনায়কের নাম। এমন রোম্যান্টিক বিপ্লবীকে এই দেশ কখনো দেখেনি। তিনি সর্বাধিনায়ক সুভাষচন্দ্র বোস। 23শে জানুয়ারি শুধুমাত্র একটা তারিখ নয়, এটা বাঙালির কাছে তথা ভারতবাসীর কাছে আবেগ। আজকে টকবকে নেতাজি স্পেশাল এপিসোডে যাকে আমি পেয়েছি তাকে পেয়ে আমরা ধন্য। তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের ভ্রাতুষ্পৌত্র শ্রী চন্দ্রকুমার বোস। নমস্কার স্যার, ওয়েলকাম টু টকবক। আজকে আপনাকে এই এপিসোডে পেয়ে আমরা ভীষণভাবে ধন্য বলতে পারি, কারণ আমাদের নেতাজিকে ঘিরে আমাদের মনে যে দানা বেঁধে রয়েছে তা নিয়ে অনেক প্রশ্ন জন্মায়। তাই জন্য আমি একেবারে রেডি হয়ে বসেছি যে নেতাজি সম্পর্কে জানবো, কারণ বাঙালির একটা আবেগ। আপনি তো সংগ্রামী পরিবারে বড় হয়েছেন, শরৎচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনার বড় হয়ে ওঠাটা কীরকম ছিল? আপনার নীতিশিক্ষা কেমন ছিল? আমি খুবই খুশি যে আমাকে আপনারা আমন্ত্রণ করেছেন এই টকবক শোতে। আপনাদের সকল দর্শকবৃন্দকে আমার নমস্কার, আন্তরিক শুভেচ্ছা। দেখুন, আমি খুবই একটি সাধারণ ব্যক্তি। সারা জীবন আমি চাকরি করেছি, নিজের পরিবারকে দেখাশুনো করার জন্যে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি জন্মগ্রহণ করেছি শরৎচন্দ্র বোস এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের পরিবারে। আমার পিতা অমিয়নাথ বসু, তিনি শরৎচন্দ্র বসুর পুত্র। তো আমাদের ছোটবেলায় আমরা নেতাজি এবং শরৎচন্দ্র বোসের বিষয়ে আমার পিতা অমিয়নাথ বসুর কাছে বহু গল্প শুনেছি। তাই কোনো বই বা পুস্তক পড়ে নেতাজি বা শরৎচন্দ্র বোস বা স্বাধীনতা সংগ্রাম এর বিষয়ে আমাদের জানতে হয়নি। একটু মনে হয় সুবিধেই হয়ে গেছিল। আমাদের উডবার্ন পার্কের বাড়িতে আমার বাবা ব্যারিস্টার ছিলেন, আইনজীবী ছিলেন, খুবই ব্যস্ত মানুষ। উনি রাজনীতিও করেছেন, লোকসভার সাংসদ ছিলেন। কিন্তু রাত্রে ভোজনের সময় আমাদের কিন্তু ঠিক 9টায় টেবিলে বসতে হতো। খাবার আমাদের 15-20 মিনিটে সম্পূর্ণ হয়ে যেত, কিন্তু তারপর বাবার মুখে স্বাধীনতা সংগ্রামের আলোচনা, দীর্ঘ আলোচনা হতো প্রায় 1.5-2 ঘন্টা ধরে। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল, সরোজিনী নাইডু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মাস্টারদা সূর্য সেন, যিনি আমাদের উডবার্ন পার্কের বাড়িতে আসতেন 30-এর দশকে। এবং একটি ঘটনা না বললে নয়, আমার দাদামশাই শরৎচন্দ্র বোস, তিনি আইনজীবী ছিলেন, কলকাতা হাইকোর্টে তিনি আইন ব্যবসা করতেন। তো 4টের সময় হাইকোর্ট উঠে যেত, তিনি বাড়ি ফিরতেন উডবার্ন পার্কের বাড়িতে 4:30, 4:45 নাগাদ। স্বাধীনতা সংগ্রামী যারা চিটাগং আর্মারি রেডের সাথে যুক্ত ছিল, মাস্টারদার সাথে যুক্ত ছিল, তারা কিন্তু উডবার্ন পার্কের বাড়িতে অপেক্ষা করতেন শরৎচন্দ্র বসুর জন্য। সেই সময়ে
শরৎচন্দ্র বোসের আয় ছিল 15 থেকে 20,000 পার ডে। তিনি সেই সময় খুব বড় আইনজীবী ছিলেন। সেই সময় উনি জেরা করতেন, ক্রস এক্সামিনিং কাউন্সিল হিসাবে খুব সুনাম ছিলেন ওনার। তো উনি এমন মানুষ ছিলেন, স্বাধীনতা সংগ্রামীদের উনি অর্থ দিয়ে সাহায্য করতেন। তো যখন উডবার্ন পার্কের বাড়িতে সিঁড়ি দিয়ে উনি ওপরে উঠে যেতেন, তখন যে স্বাধীনতা সংগ্রামী তারা অপেক্ষা করত, তারা বলতো, শরৎবাবু, আমরা আপনার জন্য অপেক্ষা করছি, আপনি যদি আমাদের সাহায্য করেন। শরৎচন্দ্র বোস সেই দিন ওনার যা অর্থ উনি আয় করেছিলেন, 15,000 বা 20,000 টাকা, সমস্ত উনি ওনাদের হাতে তুলে দিতেন। এবং ওপরে গিয়ে আমার ঠাকুমা বিভাবতী বোসকে বলতেন যে আজকে আমার কোনো আয় হয়নি, আমি আবার কালকে চেষ্টা করব। এই ছিল শরৎচন্দ্র বোস। তাই এই সব যখন আমরা আমার পিতা অমিয়নাথ বসুর কাছে শুনতাম, একটি আলাদা জায়গায় আমরা পৌঁছে যেতাম, যে কিভাবে ওনাদের যে দিশা ছিল, সুভাষচন্দ্র বোস তো বটেই, অর্জুনের যে দিশা ছিল, যে মাছের মণিকে ভেদ করার যে দিশা, ওনার যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য ছিল শরৎচন্দ্র বোস এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের, যে যেরম করে হয় প্রাণ বিসর্জন দিয়েও যদি প্রয়োজন হয় ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। ঠিক। আপনার যে আদর্শ, সেই আদর্শ হিসাবে আপনার কাছে আইডল বেশি কে ছিলেন, শরৎচন্দ্র বোস নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস? দেখুন, সুভাষচন্দ্র বোস রাজনৈতিক ক্ষেত্রে, স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে, আজাদ হিন্দ ফৌজ যে উনি গঠন করেননি, রাসবিহারী বোস গঠন করেছিলেন। কিন্তু রাসবিহারী বোস যখন আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, 20 থেকে 25,000 সৈন্য তাতে ছিল। সুভাষচন্দ্র বোস সেটিকে 60,000-এ পরিণত করেন। ওনার অবদান স্বাধীনতা সংগ্রামে অনেক উঁচু স্তরে ছিল। কিন্তু শরৎচন্দ্র বোস যদি না থাকতেন, তাহলে হয়তো সুভাষচন্দ্র বোস হতেন না। কেন শরৎ বোস সুভাষচন্দ্র বোসের সাথে সাহায্য করা, অ্যাজ আ পলিটিক্যাল মেন্টর উনি দাঁড়িয়েছিলেন। আরেকজনের কথা না বললে সঠিক হবে না। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং শরৎচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোসের রাজনৈতিক গুরু হিসাবে বলা যায়। ঠিক তাই। আচ্ছা, নেতাজি তরুণের স্বপ্ন বর্তমান প্রজন্মের কি ম্যানিফেস্টো হওয়া উচিত? কি মনে হয় আপনার? একেবারে। দেখুন, সুভাষচন্দ্র বোস স্বাধীনতা সংগ্রামী ছিলেন, রাজনৈতিক নেতা ছিলেন, তিনি একজন সৈনিকও ছিলেন। বহু মানুষ 1857 সাল থেকে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল মঙ্গল পাণ্ডে, সেই সময় থেকে শুরু করে আমার মতে সেটি ছিল স্বাধীনতা সংগ্রামের শুরু। এবং 1947 সাল পর্যন্ত বহু মানুষ প্রাণ বিসর্জন দিয়েছেন। শহীদ ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, আরও অনেকে যাদের নামও হয়তো আমরা জানি না। তার সাথে মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন, সেটিও ব্রিটিশ সাম্রাজ্যবাদের ওপর একটি প্রভাব নিশ্চয়ই বিস্তার করেছিল। কিন্তু সুভাষচন্দ্র বোসের যে লড়াই, আজাদ হিন্দ ফৌজের লড়াই, সেটি ছিল শেষ লড়াই স্বাধীনতা সংগ্রামের। এবং আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে আদর্শ, তিনি আধ্যাত্মিক ছিলেন, তিনি মা কালী ভক্ত ছিলেন। আমি আমার পিতা অমিয়নাথ বসুর কাছে শুনেছি, আমার পিতার সৌভাগ্য ছিল প্রায় 4 বছর একই ঘরে ওনার কাকা সুভাষের সাথে উনি বাস করতেন আমাদের উডবার্ন পার্কের বাড়িতে। সেই সময় অনেকে হয়তো আপনারা জানেন না
নেতাজির একটু ঘুমের অসুবিধে হতো, উনি ইনসমনিয়াতে ভুগতেন। তো সেই সময় ওই ঘুমের ওষুধ সেভাবে পপুলার ছিল না, পাওয়াও যেত না। তো আমার পিতা 11:30-12টা নাগাদ শুয়ে পড়তেন। নেতাজি ফিরতেন 1-1:30টার সময়। ওনার টেবিলে খাবার, রাত্রের খাবার ঢাকা থাকতো, সেটি উনি খেতেন। প্রথমে উনি স্নান করতেন এসে, তারপরে খেয়ে 2-2:30টার সময় আমার পিতাকে জাগিয়ে তুলতেন এবং দীর্ঘ আলোচনা শুরু হতো। সেই থেকে সুভাষচন্দ্র বোসের যে আদর্শ সর্বধর্ম সমন্বয়, তিনি আধ্যাত্মিক ছিলেন, হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন, তিনি মা কালী ভক্ত ছিলেন। গভীর রাতে আমি শুনেছি তিনি দক্ষিণেশ্বর মন্দিরে যেতেন এবং মা কালীর সামনে বসে ধ্যান করতেন। একটি সাংঘাতিক শক্তি উনি অর্জন করতেন। কিন্তু স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে উনি কখনো ধর্মকে মেশায়নি। তিনি একমাত্র নেতা আমার মতে আজকের তারিখ পর্যন্ত যিনি সব ধর্মকে ঐক্যবদ্ধ করে ভারতীয় বলে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। ঠিক। তাই এই যে নেতাজির আদর্শ, দেখুন অনেকে স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিল, কিন্তু আজকের তারিখে বর্তমান ভারতবর্ষে তারা সেইভাবে কি প্রাসঙ্গিক? কিন্তু সুভাষচন্দ্র বোস, ওনার আদর্শ, ওনার এই সব ধর্মকে ঐক্যবদ্ধ করে যে দৃষ্টান্ত উনি রেখে গেছেন, এই দৃষ্টান্ত কিন্তু আজকের প্রজন্মকে আমরা যদি উদ্বুদ্ধ না করতে পারি, তাহলে কিন্তু ভারতবর্ষ ভেঙে যাবে। ঠিক। 47 সালে ভারতবর্ষ বিভক্ত হয়ে যায়, বাংলা দুখণ্ডিত হয়ে যায়। সুভাষচন্দ্র বোস যদি ভারতবর্ষে ফিরে আসতেন, আমার দৃঢ় বিশ্বাস ভারতবর্ষ অখণ্ড থাকতো, বাংলা এক থাকতো। ঠিক। আপনি এইমাত্র নেতাজির আধ্যাত্মিকতা নিয়ে প্রসঙ্গ তুলেন বলে একটা জিনিস জিজ্ঞেস করতেই হচ্ছে, মানে আমার ইচ্ছে করছে, তা হলো যে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দকে যেভাবে দেখেছেন, আবার নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দকে যেভাবে দেখেছেন, তার দর্শন একটু আলাদা ছিল। সেটা নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। স্বামীজির যে চরিত্র গঠন করার আদর্শ, সেই আদর্শে নেতাজি সুভাষচন্দ্র বোস উদ্বুদ্ধ হয়েছিলেন এবং সেই আদর্শ তিনি কার্যকরী করেছিলেন ওনার আজাদ হিন্দ ফৌজে। স্বামীজি কিন্তু সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। এটি সেইভাবে কিন্তু আমরা আজকের যেসব আলোচনা সভায় আমরা যাই, রামকৃষ্ণ মিশনের আলোচনায়, অনেক আলোচনায় আমি গিয়েছি, তারা কিন্তু স্বামীজির যে এই সকলকে ঐক্যবদ্ধ করে এক করে ভারতীয় বলে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া, এই আদর্শ কিন্তু নেতাজি স্বামীজির কাছ থেকেই পেয়েছেন। আরেকটি বিষয়, স্বামীজি বৈজ্ঞানিক বিষয়ে উনি খুব সচর ছিলেন, মডার্ন সায়েন্সে উনি বিশ্বাসী ছিলেন। ব্যবসা বাণিজ্যে ইন্ডাস্ট্রি উনি চেয়েছিলেন। তো স্বামীজি আজকে যেটা বলা যেতে পারে, হি ওয়াজ ওয়ান অফ দ্য মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া। এবং তার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসকেও যদি আমরা দেখি, যে স্বামীজির ওই পথে মডার্ন সায়েন্স বলুন, সবাইকে ঐক্যবদ্ধ করার যে আদর্শ বলুন, চরিত্র গঠন করার ম্যান মেকিং আদর্শ যেটা ওনার ছিল, সুভাষচন্দ্র বোস কিন্তু সেটা স্বামীজির আদর্শেই ভিত্তি করে উনি এগিয়ে গেছিলেন। তাই জন্যই হয়তো স্বামী বিবেকানন্দের প্রতি ওনার দর্শনটা বাকিদের থেকে একটু আলাদা। একেবারে একেবারে ঠিক বলেছেন। আরেকটা যেটা, নেতাজির যে দিশা, যে লক্ষ্য, স্বামীজি কি বলেছিলেন, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল ইয়োর গোল ইজ রিচড। তো নেতাজি সেই একেবারে টু দ্য লেটার উনি বিশ্বাস করেছিলেন। উনি জানতেন যে ভারতবর্ষ স্বাধীন হবে, কিন্তু সেই স্বাধীনতার জন্যে
অনেক কিছু প্রাণও বিসর্জন দিতে হতে পারে, তিনি প্রস্তুত হয়ে গেছিলেন। ঠিক। আরও অনেকেও স্বাধীনতার সাথে সংগ্রামের সাথে যুক্ত ছিলেন, কিন্তু তারা কিন্তু সেই প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন না। এই পার্থক্য আছে, এবং এই যে কমিটমেন্ট, এটি কিন্তু উনি স্বামীজির কাছেই অর্জন করেছিলেন। আচ্ছা, নেতাজি যখন জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ করলেন, সেখানে কি শুধুমাত্রই নেহেরু এবং গান্ধীজির সঙ্গে রাজনৈতিক মতবিরোধ, নাকি সমকালীন কংগ্রেসের যে আদর্শ বা মতাদর্শ সেখানে ওনার আস্থা চলে গিয়েছিল, মানে সেই আদর্শের প্রতি তার আস্থা চলে গিয়েছিল? আপনার কোনটা মনে হয়? দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোস 1921 সালে কংগ্রেসে তিনি যোগদান করেন। তিনি সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করে মুম্বাইতে গিয়ে মহাত্মা গান্ধীর সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন। মহাত্মা গান্ধী ওনাকে আদেশ করেন যে কলকাতায় গিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে তুমি কাজ শুরু করো। তিনি 1940 সাল পর্যন্ত তিনি কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। আপনি জানেন 1948-এ তিনি কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন। আবার 39 সালেও আবার উনি কংগ্রেসের সভাপতি হন। মহাত্মা গান্ধীকে নেতাজি খুবই শ্রদ্ধা করতেন। মহাত্মা গান্ধীও সুভাষচন্দ্র বোসকে খুবই স্নেহ করতেন। সুভাষচন্দ্র বোসই, আমরা আজকে রাষ্ট্রীয় পিতা বলে মহাত্মা গান্ধীকে আমরা মান্যতা দিয়েছি, ফাদার অফ দ্য নেশন। সুভাষচন্দ্র বোসই প্রথমবার, যখন উনি দক্ষিণ পূর্ব এশিয়াতে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দিচ্ছিলেন, সেই বার্মা থেকে ইম্ফলের পথে উনি চলেছিলেন সেই সুরের সাথে। সেই সুর আজকেও আমরা শুনলে কিরম আমরা শিউরে উঠি, যে কদম কদম बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, ये कौम पे लुटाए जा। সেই সময় উনি বার্তা দিয়েছিলেন মহাত্মা গান্ধীকে যে ফাদার অফ দ্য নেশন, ইউ মাস্ট লিড আস টু ভিক্টরি। তো এই সম্মান দিয়েছিলেন, এবং মহাত্মা গান্ধীও সুভাষচন্দ্র বোসকে বলেছিলেন পেট্রিয়ট অফ পেট্রিয়টস। তো এটি আমরা ভুলে যেতে পারি না। তবে হ্যাঁ, নেতাজি বিশ্বাস করতেন সশস্ত্র আন্দোলন না হলে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা যাবে না। মহাত্মা গান্ধী অহিংসা আন্দোলনের মাধ্যমে তিনি প্রচেষ্টা নিয়েছিলেন। মহাত্মা গান্ধী তিনি সফল হয়েছিলেন, একটি ম্যাস মুভমেন্ট তিনি গঠন করেছিলেন, এটা ঠিক। কেন কংগ্রেস কংগ্রেস একটি এলিট পার্টি ছিল, মহাত্মা গান্ধী সেটিকে পরিণত করে একটি ম্যাস মুভমেন্ট। এই অবদান মহাত্মা গান্ধীর নিশ্চয়ই আছে। জওহরলাল নেহেরুর সাথে সুভাষচন্দ্র বোসের আদর্শ যদি দেখা যায়, দুজনেই একটু বামপন্থা ছিলেন, বামপন্থী ছিলেন কংগ্রেসের মধ্যে। হ্যাঁ, যেটা হয় একটু রেষারেষি থাকে, দুজনেই রাজনীতি করছে, ইয়াং ব্লাড সবার মতদর্শ তো থাকে। কিন্তু সুভাষচন্দ্র বোস কংগ্রেস সভাপতি পদ ছেড়ে চলে গেলেন, তারপরে কংগ্রেসও ছেড়ে দিলেন, ফরওয়ার্ড ব্লক গঠন করলেন এবং ভারতবর্ষের বাইরে চলে গেলেন। মূল কারণ ছিল ভারতবর্ষের স্বাধীনতা। তিনি বুঝেছিলেন কংগ্রেসের মধ্য থেকে সশস্ত্র আন্দোলন বা আর্মড স্ট্রাগল করা সম্ভব নয়। তাই কি মতপার্থক্য নিশ্চয়ই ছিল, অহিংসা আন্দোলন এবং সশস্ত্র আন্দোলন, কিন্তু সেটি কিন্তু মূল কারণ ছিল না। ব্যক্তিগত সম্পর্ক কোনো কারণ ছিল না, কেন সম্পর্ক খুবই ভালো ছিল। পরবর্তীকালে যখন আজাদ হিন্দ ফৌজ নিয়ে সুভাষচন্দ্র বোস স্বাধীনতা সংগ্রামে এগিয়ে যাচ্ছিলেন ইম্ফলের পথে, তিনি ওনার ব্রিগেডকে নাম দিয়েছিলেন নেহেরু ব্রিগেড, গান্ধী ব্রিগেড এবং আজাদ ব্রিগেড।
তো যদি সম্পর্ক খারাপ হতো তিনি ব্রিগেডের নাম কখনো মহাত্মা গান্ধী এবং নেহেরুর নামে কখনো দিতেন না। কিন্তু উনি বুঝেছিলেন উনি কংগ্রেসে থেকে যেতে পারতেন, কিন্তু তাহলে হয়তো ভারতবর্ষ স্বাধীনতা আরও পিছিয়ে যেত, 20-30 বছর হয়তো পিছিয়ে যেত। অহিংসা আন্দোলনের মাধ্যমে আপনি যদি দেখেন দক্ষিণ আফ্রিকা, তারা 90-এর দশকে স্বাধীনতা অর্জন করেছে অহিংসা আন্দোলনের মাধ্যমে, আমরা 47-এ পেয়েছি। তাই দ্য মেজর থ্রাস্ট অন দ্য ব্রিটিশ ফোর্সেস ছিল আজাদ হিন্দ ফৌজের লড়াই। এবং দেখুন, আজাদ হিন্দ ফৌজ কিন্তু যুদ্ধে পরাজিত হয়েছিল, কিন্তু সুভাষচন্দ্র বোস সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারটা উনি খেলেছিলেন। উনি বুঝেছিলেন যে 60,000 সৈন্য নিয়ে একটি 25 লক্ষ সৈন্যকে পরাজিত করা অসম্ভব। ব্রিটিশ আর্মড ফোর্সেসে 25 লক্ষ সৈন্য ছিল। এই 25 লক্ষ সৈন্যর মধ্যে শুধুমাত্র 40,000 ব্রিটিশ ছিল, বাকিটা সম্পূর্ণ ভারতীয় ছিল। নেতাজি বুঝেছিলেন যখন এই ভারতীয় কম্পোনেন্ট ব্রিটিশ আর্মড ফোর্সেসে দেখবে যে আমরা আমাদের ভাই বোনেদের সাথে লড়াই করছি আজাদ হিন্দ ফৌজে, তখন বিদ্রোহ শুরু হয়ে যাবে। এবং ঠিক সেই বিদ্রোহ ঘটেছিল, মানে প্রত্যেকের মধ্যে সেই বীজটা উনি বপন করেছিলেন, উনি করে দিয়েছিলেন। এবং সুভাষচন্দ্র বোস জীবিত ছিলেন না যখন এটি ঘটেছিল। 1946 সালে যখন লাল কেল্লায় সেই আইনে, বিখ্যাত আইনে ট্রায়ালস হয়েছিল, 3টি আজাদ হিন্দ ফৌজের সৈন্য অফিসার, একজন ছিল মুসলমান শাহনওয়াজ খান, দ্বিতীয় ছিল হিন্দু প্রেম কুমার সাইগল, আর তৃতীয় ছিল একজন শিখ গুরবক্স সিং ধিলং। এদের যখন ওখানে জেরা করা হচ্ছিল, সেই সময় ভুলাভাই দেসাই এনাদের হয়ে, এনাদের পক্ষে দাঁড়িয়েছিল। তখন যে জেরায় বলা হয়েছিল যে এরা বিশ্বাসঘাতকতা করেছে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে, ব্রিটিশ এম্পায়ারের বিরুদ্ধে, তখন ভুলাভাই দেসাইয়ের যে জেরা ছিল, আর্গুমেন্ট ছিল যে না, আজাদ হিন্দ সরকার যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 21শে অক্টোবর 1943 সালে, সেই সরকার যুদ্ধ ঘোষণা করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, তাদের মাটি, তাদের দেশ জয় করার জন্যে, তাদের দেশকে ফিরিয়ে আনার জন্যে। যে সরকারকে 11টি রাষ্ট্র মান্যতা দিয়েছিল, তাহলে এটা হাই ট্রিজন বা বিশ্বাসঘাতকতা হয় না? সো দে ওয়ার ডিক্লেয়ার্ড অ্যাজ হিরোজ। তখন একটি কথা শোনা যেত, লাল কিল্লে সে আয়ে আওয়াজ, ধিলো সাইগল আর শাহনওয়াজ। এই বার্তা যখন সারা ভারতবর্ষে ছড়িয়ে গেল, করাচি থেকে মুম্বাই, মুম্বাই থেকে চেন্নাই, চেন্নাই থেকে কলকাতা, রাস্তায় সাধারণ মানুষ নেতাজির ছবি নিয়ে নেমে যায়। ব্রিটিশ পুলিশ তাদের ওপর গুলি বর্ষণ করে, কিছুক্ষণ তারা দাঁড়িয়ে যায়, যখনই গুলি বর্ষণ থেমে যায় আবার তারা জয় হিন্দ বলে এগিয়ে যায়। ভারতবর্ষের ব্রিটিশ সৈন্যরা, ব্রিটিশ সাম্রাজ্যবাদ বুঝেছিল যে এবার তাদের ভারতবর্ষ ছেড়ে যেতেই হবে। এবং এটি আমার কথা নয়, ব্রিটিশ আর্কাইভসে ফাইল আছে, স্পষ্টভাবে লেখা আছে সেই সময় ভারতীয় সৈন্যর যে নেতৃত্ব দিচ্ছিল এখানে, ফিল্ড মার্শাল অকিনলেক, তিনি ওনার সুপিরিয়রকে লিখেছিলেন, ভাইসরয় ওয়েভেলকে, দ্যাট, ইংরেজিতে আমি বলছি, উনি লিখেছিলেন, এই সিক্রেট ফাইলে রয়েছে, that the loyalty and allegiance of the British forces to the British High Command has collapsed due to the Indian National Army and the INA trials held at the Red Fort. So we can only hold on to India if you send British forces from England. সেটি সম্ভব ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের ইকোনমিক কন্ডিশন কোল্যাপস করে গেছিল, জার্মানির সাথে লড়াই পুরো। তো সেই সময় 30,000 40,000 সৈন্য পাঠানো সম্ভব ছিল না। তো আজাদ হিন্দ ফৌজ এবং এই আইএনএ ট্রায়ালসের জন্যে, যেটা ব্রিটিশ সৈন্য স্পষ্টভাবে বলে গেল যে সেই জন্যে তাদের ছেড়ে যেতে হয়। এবং তারপর পরবর্তীকালে যখন লর্ড ক্লেমেন্ট অ্যাটলি, আপনি নাম শুনেছেন নিশ্চয়ই, যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, ট্রান্সফার অফ পাওয়ার ডকুমেন্টে যে সই করেছিল,
তিনি এই কলকাতা শহরে, আমাদের কলকাতা শহরে এসেছিলেন, এটা 1956-এ, এবং তিনি উঠেছিলেন আমাদের রাজভবনে। সেই সময় যে অস্থায়ী আমাদের রাজ্যপাল ছিলেন জাস্টিস ফণীভূষণ চক্রবর্তী, তিনি সন্ধ্যা ভোজনের সময় একটি প্রশ্ন করেন লর্ড ক্লেমেন্ট অ্যাটলি সাহেবকে, যে আচ্ছা অ্যাটলি সাহেব, আপনারা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনাদের জয় হয়েছিল, অ্যালাইড ফোর্সেস তো যুদ্ধে জিতে গেছিল, তাহলে আপনি ভারতবর্ষ ছেড়ে চলে গেলেন কেন? মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনের জন্যে, না অন্য কোনো কারণ? দেখুন, মহাত্মা গান্ধীকে আমরা খুবই শ্রদ্ধা করি, কিন্তু এটি ক্লেমেন্ট অ্যাটলি সাহেবের কথা। তিনি পাইপ খেতেন, তো তিনি পাইপ ধরে একটু মুচকি হাসলেন। হেসে উনি জাস্টিস চক্রবর্তীকে বললেন যে মহাত্মা গান্ধীজ নন ভায়োলেন্ট মুভমেন্ট had MINIMAL effect. Gandhi's non-violent movement had minimal effect. গান্ধীজির অহিংসা আন্দোলনে কোনো এফেক্টই হয়নি। তখন জাস্টিস ফণীভূষণ চক্রবর্তী খুব আশ্চর্য হয়ে গেলেন, তো তাহলে আপনি চলে গেলেন কেন? তখন উনি বললেন ধীরে ধীরে, সুভাষচন্দ্র বোস, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। গায়ে কাঁটা দিচ্ছে। তারপরে আমার পিতার সৌভাগ্য হয়েছিল অমিয়নাথ বোস, লর্ড মাউন্টব্যাটেনের সাথে সাক্ষাৎ করা, যিনি লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া ছিলেন। এটা 1976-এ ইংল্যান্ডে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন আমার পিতা। 1979-এ মাউন্টব্যাটেন কে আয়ারে বম ব্লাস্টে উনি মারা যান। তো 76-এ উনি অসুস্থ ছিলেন, কানেও কম শুনতেন, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। তো আমার পিতা গেছিলেন। ওনার সেক্রেটারি আমার পিতাকে বলেন, দেখুন আপনি শুধু দুটো প্রশ্ন করবেন, দুটি প্রশ্ন মাত্র করবেন, এর বেশি কিছু জিজ্ঞাসা করবেন না, কেন উনি অসুস্থ, উনি বেশি কথা বলতে পারবেন না। তো আমার পিতা বলেন, আমি একটি প্রশ্ন করব। তো আমার পিতা লর্ড মাউন্টব্যাটেনকে জিজ্ঞাসা করেন, হোয়াট মেড ইউ লিভ ইন্ডিয়া? লর্ড মাউন্টব্যাটেন স্পষ্টভাবে জানান, ইয়োর আঙ্কেল সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য ব্যাটল অফ দি INA। তাহলে এর বেশি প্রমাণ বা তথ্য আমাদের জানার কোনো প্রয়োজন নেই। সুভাষচন্দ্র বোস আর আজাদ হিন্দ ফৌজের যে অবদান, যে শেষ লড়াই, ফাইনাল অনস্লট অন ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, ওয়াজ ডেফিনেটলি ডিউ টু দি INA। কিন্তু সকলের অবদান ছিল, এটি বলা সঠিক নয়, সকলের অবদান ছিল। প্রাণ বিসর্জন যারা দিয়েছে, ফাঁসির মঞ্চে যারা দাঁড়িয়েছে, ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, সাংঘাতিক অবদান ছিল। কিন্তু শেষ লড়াই, শেষ অবদান ছিল আজাদ হিন্দ ফৌজ এবং সুভাষচন্দ্র বোসের। মানে সত্যি এখানে বসে মানে পুরো মানে আমার চোখে জল বেরিয়ে আসছে, মানে এই ঘটনা আপনার মুখ থেকে শুনতে কি বলবো আমি জানি না। আমার একটা প্রশ্ন ছিল যে আপনি যখন বললেন একটা বিপুল জনমত নিয়ে নেতাজি সভাপতি পদে থাকাকালীন কংগ্রেস থেকে পদত্যাগ করেন, এই ডিসিশনটা আপনার কাছে কি মনে হয়েছিল, সঠিক ছিল, নাকি সেখানে হয়তো উনি যদি থেকে যেতেন তাহলে হয়তো দেশভাগ থেকে রক্ষা করতে পারতেন? কোনটা বলে আপনার মনে হয়? দেখুন, সুভাষচন্দ্র বোস এই সব পরামর্শ একজনের সাথেই উনি করতেন, শরৎচন্দ্র বোস। উনি যখন ICS থেকে পদত্যাগ করেন, উনি ওনার পিতা জানকীনাথ বোসকে চিঠি দিয়েছিলেন। জানকীনাথ বোস খুশি ছিলেন না, কেন সকলেই চায় যে তাদের পুত্র একটি ভালো জায়গায় চাকরি করুক, একটি স্থায়ী চাকরি। ICS এর মতো চাকরি সেই সময় আর ছিল না, কিন্তু তিনি পদত্যাগ করে স্বাধীনতা সংগ্রামে যোগদান করবেন বলে জানিয়েছিলেন। তো জানকীনাথ বোস এর সমর্থন সেভাবে করেনি, তবে একটি মানুষ করেছিল, শরৎচন্দ্র বোস। এবারেও যে কংগ্রেস ছেড়ে পদত্যাগ করে উনি চলে যাবেন, শরৎচন্দ্র বোস কিন্তু ওনার সাথে ছিলেন, সমর্থন করেছিলেন। কারণ সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে আমি যদি কংগ্রেসে থেকে যাই
তাহলে হয়তো ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করা অসম্ভব হয়ে উঠবে। আপনি সেটা বললেন। এবং সেটি আমার মতে সেটি মূল বিষয় ছিল। কোনো রাজনৈতিক পার্থক্য কারোর সাথে বা কংগ্রেসের আদর্শের সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শে মিল ছিল, এখনো আছে। কংগ্রেস একটি নিরপেক্ষভাবে তারা রাজনীতি করে, সেকুলার। সুভাষচন্দ্র বোস প্রবাবলি একমাত্র সেকুলার নেতা যে সত্যি সেকুলার। আজকে আমরা রাজনৈতিক আমাদের নেতৃবৃন্দকে দেখা যাচ্ছে যে তারা কিন্তু ভোট ব্যাংকের জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন আদর্শ তারা নিয়ে আলোচনা করে। তারা বলে তারা সেকুলার, তারা বলে তারা মানে কোনো একটি ধর্মে বিশ্বাসী। কিন্তু আবার আমি বলছি, সুভাষচন্দ্র বোস ধার্মিক ছিলেন, আধ্যাত্মিক ছিলেন, কিন্তু উনি বিশ্বাস করতেন ভারতবর্ষর মতো একটি রাষ্ট্রে সব ধর্মকে ঐক্যবদ্ধ করে না চললে ভারতবর্ষকে রক্ষা করা যাবে না। আচ্ছা, সত্যিই কি নেতাজির পক্ষে দেশভাগ আটকানো সম্ভব ছিল সেই সময় যে পরিস্থিতি ছিল? মোহাম্মদ আলী জিনা, আমার পিতা মোহাম্মদ আলী জিনাকে আমন্ত্রণ করেছিলেন কলকাতায়। এই কলকাতা শহরে দারভাঙ্গা হলে উনি বক্তব্য রেখেছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এবং সেই সময় 30-এর দশকে আমার পিতা যেটি বললেন, মোহাম্মদ আলী জিনা ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার জন্য তিনি বক্তব্য রেখেছিলেন। আমার পিতা যেটা বলেছিলেন যে ইউনিটি অফ ইন্ডিয়ার কে একেবারে সম্পূর্ণভাবে সমর্থন করেছিলেন মোহাম্মদ আলী জিনা। কিন্তু যখন জিনা 40-এর দশকে, আপনি জানেন 1940 সালে লাহোরে যে সভা হয়েছিল, মুসলিম লীগের যে সভা হয়েছিল, সেই সভায় প্রথমবার মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব পাশ করে। তার আগে কিন্তু তারা পাকিস্তান চায়নি। কিন্তু আমার যা বিশ্বাস যে যখন মুসলিম লীগ এবং মোহাম্মদ আলী জিনা দেখলেন যে তারা ভারতবর্ষে একসাথে সরকার গঠন করে উঠতে পারবে না, দে ক্যানট শেয়ার পাওয়ার ইন ইন্ডিয়া, তখনই তারা পাকিস্তানের কথা বলতে তুলল। তার আগে কিন্তু বলেনি। কিন্তু আরেকটি বিষয় আছে, জিনা সাহেব বলেছিলেন, আই এম উইলিং টু অ্যাকসেপ্ট one leader as my leader, as the Prime Minister, that is Subhash Chandra Bose. Subhash Chandra Bose যদি ফিরে আসতেন, মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব পাশ করতেন না। সুভাষ চন্দ্র বোসের সাথেই তারা ভারতবর্ষে, অখণ্ড ভারতবর্ষের সরকারই গঠন হতো। 21শে অক্টোবর 1943 সালে আজাদ হিন্দ সরকার গঠন হয়। আজাদ হিন্দ সরকার ছিল অখণ্ড ভারতবর্ষের প্রথম এবং শেষ সরকার। আমার বিশ্বাস 47 সালে যদি নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষে ফিরে আসতেন, এই আজাদ হিন্দ সরকারই আবার গঠন হতো। অখণ্ড ভারতবর্ষের সরকার 15ই আগস্ট 47 সালে গঠন হতো। মোহাম্মদ আলী জিনা হয়তো প্রাইম মিনিস্টার হতেন, কোনো অসুবিধে নেই। সুভাষচন্দ্র বোস তো প্রাইম মিনিস্টার হবার ওনার সেরকম কোনো ইচ্ছা ছিল না। কিন্তু আমার যেটা মনে হয়, জিনা এবং মুসলিম লীগ এবং কংগ্রেস সবাই কিন্তু সুভাষচন্দ্র বোসকে সমর্থন করতেন এবং ভারতবর্ষ অখণ্ড থাকত। আজাদ হিন্দ ফৌজে যেসব সৈন্য ছিল, মুসলমান সৈন্য যারা ছিল, কিয়ানি, আপনার হাবিবুর রহমান, কর্নেল শৌকত আলী মালিক, তারা কিন্তু পাকিস্তানের জন্যে লড়াই করেননি, তারা ভারতবর্ষের জন্য লড়াই করেছিলেন এবং অখণ্ড ভারতবর্ষের জন্য লড়াই করেছিলেন। তো এটি আমাদের একটু বুঝতে হবে। ঠিক। আচ্ছা, উনি জাপানি সহযোগিতায় আজাদ হিন্দ ফৌজ গড়লেন। আপনার কি মনে হয় উনি কতটা ঝুঁকি নিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন?
দেখুন, ওনার একমাত্র লক্ষ্য ছিল ভারতবর্ষের স্বাধীনতা। উনি প্রথমে যে জার্মানি গেছিলেন, উনি হয়তো হিটলারকে একেবারেই পছন্দ করতেন না, কিন্তু উনি দেখলেন সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, ইউরোপেতে হিটলার ছাড়া আর কেউ নেই। সেই জন্যে উনি হিটলারের সাহায্য নিয়েছিলেন। কিন্তু উনি হিটলারকে স্পষ্ট কথা বলেছিলেন। উনি যখন হিটলারের সাথে দেখা করতে যান বার্লিনে, হিটলারের বই, হিটলার আপনি হয়তো পড়েছেন, মাইন কাম্ফ বলে হিটলারের বায়োগ্রাফি আছে। সেই বায়োগ্রাফিতে হিটলার ভারতীয়দের বিষয় খুব উল্লেখ করেছে যে ভারতীয়দের কোনো যোগ্যতা নেই, তারা স্বাধীন রাষ্ট্র তারা পরিচালনা করতে পারবে না, তারা ওই ব্রিটিশদের অধীনেই থাকা উচিত। সুভাষচন্দ্র বোস সরাসরি অ্যাডলফ হিটলারকে বলেছিলেন যে আপনি ভারতবর্ষের বিষয় কিছুই জানেন না, ভারতবর্ষের ইতিহাস সংস্কৃতি আপনি কিছুই জানেন না। আপনি যেসব কথা উল্লেখ করেছেন আপনার অটোবায়োগ্রাফিতে, মাইন কাম্ফে, ওগুলো আপনি সরিয়ে দিন, ডিলিট করে দিন। প্রথমে আপনি ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনি গবেষণা করুন, তারপরে আপনি এসব লিখবেন। হিটলার এর একটি গুলির প্রয়োজন ছিল, সুভাষচন্দ্র বোসকে সরিয়ে দেয়া। কিন্তু হিটলার বুঝেছিলেন যে ইনি হচ্ছেন একজন স্বাধীনতা সংগ্রামী, একজন রাষ্ট্রবাদী নেতা, এত দূর যে প্রাণের ঝুঁকি নিয়ে এসেছেন আমার সাথে দেখা করতে, আমার সাহায্য নিতে, একে আমার সাহায্য করা উচিত। হিটলারের বিরুদ্ধে কেউ কিছু বললে হিটলারের যারা সৈন্য ছিল, হিটলার তাদের সরিয়ে দিত। কিন্তু উনি এই যে সাবমেরিন দিলেন, হিটলার যদি এই সাবমেরিন না দিত তাহলে সুভাষচন্দ্র বোস দক্ষিণ পূর্ব এশিয়াতে কি করে যেতেন? সম্ভব ছিল না সেই সময়। তিনি দিলেন সেই সাংঘাতিক যে যাত্রা, 90 দিনের সাবমেরিন জার্নি, আবিদ হাসানের সাথে সঙ্গী নিয়ে তিনি গেলেন। এবং আরেকটি বিষয়, তিনি যখন কোস্ট অফ ম্যাডাগাস্কারে পৌঁছালেন, সেই সময় সাংঘাতিক ঝড় সেখানে সমুদ্রে, এবং সেই ম্যাডাগাস্কার কোস্টে সমুদ্রের ঢেউ 30-40 ফুট উঁচু ঢেউ সেখানে রয়েছে। ক্যাপ্টেন, জার্মান সাবমেরিন ক্যাপ্টেন বললেন যে হেয়ার বোস, হেয়ার মানে মিস্টার বোস, হেয়ার বোস জার্মানিতে বলে যে আমি জার্মানিতে ফিরে যেতে হয় আমাদের, আপনাকে ওই ওনার ব্যবস্থা হয়েছিল জাপানি সাবমেরিনে ওনাকে ট্রান্সফার করে দেওয়া হবে। কিন্তু দুটো সাবমেরিন কাছাকাছি যাওয়া সম্ভব ছিল না, 30-40 ফিট যে টাইডাল ঢেউ ওয়েভ ছিল, তো এটা সম্ভব নয়, আমরা সকলেই মারা যাব যদি আমি কাছে যাই, তাই চলুন জার্মানি ফেরত যাই। কেন আমার হিটলার আমাকে আদেশ করেছে আপনাকে এই কোস্ট অফ ম্যাডাগাস্কারে পৌঁছে দিতে, কিন্তু আমাকে মারা যেতে আদেশ করেননি। কেন আমি যদি জাপানি সাবমেরিনের কাছে যাই আমরা সকলে মারা যাব। তো সুভাষচন্দ্র বোস বলেছিলেন আবার ওই সেই যে অর্জুনের যে লক্ষ্য, যে দিশা, আমি এত দূর এসছি জার্মানি ফেরত যাবার জন্যে নয়, যেরম করে হয় আপনি আমাকে জাপানি সাবমেরিনে পৌঁছে দিন। তখন ক্যাপ্টেন জার্মান সাবমেরিন বলেন যে দেখুন আপনাকে একটা ছোট্ট বোট দিয়ে দেবো, রাবার রাফট যেটা বলে, এই ছোট্ট নৌকোর মধ্যে আপনি আর আপনার সঙ্গী আবিদ হাসান যদি বসে আপনারা ওখানে পৌঁছাতে পারেন, কিন্তু আমার যা অভিজ্ঞতা জাহাজ চালাবার বা সাবমেরিনে যা অভিজ্ঞতা, আপনি পৌঁছাতে পারবেন না, তাই আপনি এই ঝুঁকি নেবেন না। সুভাষচন্দ্র বোস বলেছেন আমি নেব, এবং তিনি সেই ছোট্ট রাবার নৌকোতে বসে আবিদ হাসানের সাথে তিনি যাত্রা করলেন জাপানি সাবমেরিনে পৌঁছাতে। তো ক্যাপ্টেন, জার্মান সাবমেরিনের ক্যাপ্টেন ওনার বইতে উল্লেখ করছেন, আমি দেখছি রাবার রাফট 30-40 ফুট ওপরে উঠে যাচ্ছে ঢেউয়ে, আবার নিচে তলিয়ে যাচ্ছে। আমি একেবারে স্পষ্টভাবে আমি জেনেছিলাম যে ওনারা জীবিত থাকতে পারবেন না, কিন্তু সুভাষচন্দ্র বোস এবং আবিদ হাসান জাপানি সাবমেরিনে পৌঁছেছিলেন। যে সেই যে শক্তি, ওনার যে এক আধ্যাত্মিক শক্তি ছিল, যে
মা কালীর ভক্ত তিনি ছিলেন, যে স্বামীজির শিষ্য বলে বলা যায় তিনি ছিলেন, তিনি কিন্তু সেই সাবমেরিনে পৌঁছে তারপর তো আপনি জানেন ইতিহাস, আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করে তুললেন। অদ্ভুত, মানে এই আবেগটা না মানে কখনো প্রকাশ করা যায় না। তারপর আপনি যেভাবে বলছেন, মানে অনেক ঘটনা তো আমাদের অজানা, মানে সেটা বারবার এই যে নেতাজির মৃত্যু নিয়ে এত চর্চা, কিন্তু নেতাজি কিভাবে ভারতবর্ষকে দেখতে চেয়েছেন, মানে ওনার চোখে ভারতবর্ষ কি ছিল? উনি চেয়েছিলেন একটি সাম্যবাদী রাষ্ট্র, যেখানে সকলের এক সুযোগ থাকবে। উনি চেয়েছিলেন মহিলাদের, আপনি হয়তো ইতিহাসে পড়েছেন যে সুভাষচন্দ্র বোসের এই আজাদ হিন্দ ফৌজে 40-এর দশকে মহিলাদের এক সম্মান, ইকুয়াল স্টেটাস ছিল আজাদ হিন্দ ফৌজে। উনি রানী অফ ঝাঁসি রেজিমেন্ট গঠন করেছিলেন এবং ক্যাপ্টেন লক্ষ্মী সাইগলকে দায়িত্ব দিয়েছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল, আমি কানপুরে কিছু বছর ছিলাম, লক্ষ্মী সাইগল কানপুরে বাস করতেন, তো উনি আমাকে সন্ধ্যা ভোজনে আমন্ত্রণ করতেন, আমি যেতাম। তো লক্ষ্মী সাইগল, প্রেম সাইগল দুজনের সাথেই আমার সাক্ষাৎ হয়েছে। তো তারা সেই ভোজনে তারা আমাকে বলতেন যে ইয়োর গ্রেট আঙ্কেল মানে এমন একজন মানুষ ছিলেন, মানে উনি যখন বক্তব্য রাখতেন আমরা একেবারে মুগ্ধ হয়ে শুনতাম এবং আমরা ওনার জন্যে প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত হয়ে গেছিলাম। তো এরকম মানুষ আমরা আর আমাদের এরম মানুষের সাথে আর সাক্ষাৎ আমাদের হয়নি। অনেক কিছু ঘটনা উনি বলতেন। লক্ষ্মী সাইগল আমাকে যেটা বললেন, একবার যখন আজাদ হিন্দ ফৌজ ইম্ফলের পথ থেকে মায়ানমারে ফিরে যাচ্ছে, সেই সময় সুভাষচন্দ্র বোসের পায়ে খুব চোট লেগেছিল। ওখানে আপনি জানেন ওই লিচ পায়ে ধরে গেলে খুব মানে হাঁটতে অসুবিধে হয়, ফোসকা পড়ে গেছিল পায়ে। তো প্রায় 200 কিলোমিটার হেঁটে রানী অফ ঝাঁসি রেজিমেন্ট চলেছিল। তো নেতাজি সুভাষচন্দ্র বোস লক্ষ্মী সাইগল রানী অফ ঝাঁসি রেজিমেন্টের সাথেই চলছিলেন। তখন লক্ষ্মী সাইগল ওনাকে বললেন যে দেখুন আপনার পায়ে চোট লেগেছে, জিপ আছে, আপনার তো জিপ আছে, আপনি জিপে বসে চলে যান, আমরা আসছি আপনার সাথে। সুভাষচন্দ্র বোস বলেছিলেন, লক্ষ্মী সাইগল যখন এই গল্প বলছিলেন ওনার চক্ষু অশ্রু জল ভেসে আসছিল। উনি যেটা বললেন, সুভাষচন্দ্র বোস আমাদের বললেন আমি আপনাদের নেতৃত্ব দিচ্ছি, আমি জিপে বসে যাব না। তিনি 200 কিলোমিটার রানী অফ ঝাঁসি রেজিমেন্টের সাথে পায়ের চোটে সত্ত্বেও হেঁটে তিনি গেছিলেন। তো এই মানুষ ছিলেন সুভাষচন্দ্র বোস। তাই আপনি আরেকজন খুব বিখ্যাত পলিটিক্যাল, তিনি ছিলেন পলিটিক্যাল অ্যানালিস্ট ছিলেন এবং পলিটিক্যাল থিঙ্কার ছিলেন, মেহবুব আহমেদ। আপনি নাম শুনেছেন? নেতাজির পলিটিক্যাল অ্যাটাশে হয়েছিলেন। তো একটি সাক্ষাৎকারে আমি শুনছিলাম যেরকম লক্ষ্মী সাইগল যেটা বললেন, ওনার সাথে হেঁটে গেলেন পায়ে চোট থাকা সত্ত্বেও। মেহবুব আহমেদ বলেছিলেন যে আমি নেহরুর সাথেও কাজ করেছি, নেহরুজির সাথে কাজ করেছি, আমি খুব সম্মান করি পণ্ডিত নেহরুকে, আমি মহাত্মা গান্ধীর সাথেও কাজ করেছি, খুবই সম্মানীয় ব্যক্তি, এবং আমি সুভাষচন্দ্র বোসের পলিটিক্যাল অ্যাটাশে ছিলাম। আমি সকলকে খুবই শ্রদ্ধা করি, কিন্তু আমি শুধুমাত্র সুভাষচন্দ্র বোসের জন্যে প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত, আর কারোর জন্যে নয়। তো এইভাবে সুভাষচন্দ্র বোস সকলকে মুগ্ধ করে দিতেন, সকলকে কিভাবে একবারে প্রেরণা দিতেন যে তারা প্রাণ বিসর্জন দিতে ভারতবর্ষ স্বাধীনতার জন্যে প্রস্তুত। তিনি তো কখনো বলেননি যে আমি তোমাদের চাকরি দেব, আমি তোমাদের কিছু পাইয়ে দেব, তা তো নয়। গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তিনি বলেছিলেন আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। তো সেই আজকের প্রজন্মকে আমি যেটা বলতে চাই যে ভারতবর্ষের জন্যে তারা
প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত হয়ে গেছিল। আজকে আমরা স্বাধীন, প্রাণ বিসর্জন দেবার প্রয়োজন নেই, কিন্তু ভারতবর্ষের জন্যে কাজ করা, ভারতবর্ষকে সেই নেতাজির ভারতবর্ষ যদি আমরা গড়ে তুলতে পারি, যেখানে কোনো জাত ভেদ নেই, কোনো ধর্মকে নিয়ে রাজনীতি নেই, সব ধর্ম সমন্বয়, তাহলেই কিন্তু ভারতবর্ষকে রক্ষা করা যাবে। আর কোনো পথ নেই, এই একমাত্র পথ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং স্বামীজির আদর্শ ছিল সর্বধর্ম সমন্বয়। কিন্তু এটি দুর্ভাগ্যজনক যে আজকের বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বদলীয়, তারা কিন্তু বিভাজনের রাজনীতি, বিচ্ছেদের রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, এটি কিন্তু সুভাষচন্দ্র বোসের বিপক্ষে। সুভাষচন্দ্র বোস এর বিরোধিতা করতেন তিনি যদি আজকে জীবিত থাকতেন। এবং তিনি যে বিতর্ক সৃষ্টি করা হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবনী নিয়ে আলোচনা করা প্রয়োজন। উনি কি ভারতবর্ষ গঠন করতে চেয়েছিলেন সেটি প্রয়োজন, উনি কিভাবে মারা গেছিলেন সেটি মূল বিষয় নয়। তবে হ্যাঁ, নিশ্চয়ই আমরা জানতে চাইব। কিন্তু নেতাজিকে নিয়ে এই যে বিতর্ক যে উনি জীবিত, উনি একজন ডেথলেস হিরো। আমাদের পরিবারেও অনেকে এই নেতাজি 18ই অগস্ট 1945 সালে বিমান দুর্ঘটনায় উনি মারা গেছিলেন বিশ্বাস অনেকেই করে না, আমিও করতাম না। আমিও 2016 জানুয়ারি মাস পর্যন্ত আমিও বিশ্বাস করতাম না। আমরা ডিক্লাসিফিকেশন, যেসব গোপনীয় নথি রাখা ছিল সেগুলো প্রকাশিত করার জন্য আমরা দাবি তুলি। এটি খুবই খুশির বিষয়, আমরা খুবই সন্তুষ্ট যে এনডিএ সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গোপনীয় নথি কেন গোপনীয় রাখা ছিল এত বছর ধরে আমার জানা নেই, কিন্তু এই সব নথি 2016 সালে প্রকাশিত করা হয়েছে। এবং সেটি প্রকাশিত করার পরে আমরা যে নথি দেখেছি, যে তথ্য আমরা দেখেছি, 11টি এনকোয়ারি হয়েছিল, 3টি নয়। আগে আমরা আলোচনা করেছি শাহনওয়াজ কমিটি 50 দশকে, খোসলা কমিশন 70-এর দশকে এবং জাস্টিস মুখার্জি কমিশন 1999 সালে গঠন হয়েছিল। তো এই 3টি কমিশন, 2টি কমিশন তারা তথ্যর ওপর ভিত্তি করে বলে নেতাজির মৃত্যু ঘটেছিল 18ই অগস্ট 1945-এ। জাস্টিস মুখার্জি বলেছিলেন এটি সঠিক নয়, কিন্তু জাস্টিস মুখার্জি কোনো সেভাবে তথ্য বা প্রমাণ তিনি দিতে পারেননি, এবং নেতাজির পরবর্তীকালে কি হয়েছিল সেটি তিনি প্রকাশিত করতে পারেননি বা বলতে পারেননি। কিন্তু আরও 10টি এনকোয়ারি তথ্যর ওপর ভিত্তি করে, যেটি আমরা গবেষণা করে দেখেছি, স্পষ্টভাবে তারা জানিয়েছে যে 18ই অগস্ট 1945-এ বিমান দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়েছিল। বিমান দুর্ঘটনায় প্লেনের ক্র্যাশের ইম্প্যাক্টে উনি মারা যাননি, কেন ওখানে 13টি প্যাসেঞ্জার ছিল, 7 জন সার্ভাইভার ছিল। হাবিবুর রহমানও ওখানে ছিলেন, উনিও সার্ভাইভ করেছিলেন। কিন্তু নেতাজি বসেছিলেন পেট্রোল ট্যাঙ্কের পাশে। তো যখন প্লেনটি পড়ে যায়, প্লেনটি ওড়েইনি, প্লেনটি 10 থেকে 15 ফিট শুধু উঠেছিল এবং তারপরেই পড়ে যায়। সেই পড়ে যাতে পেট্রোল ট্যাঙ্কে আগুন ধরে যায় এবং নেতাজির সারা দেহতে আগুন লেগে যায়। সো 3rd ডিগ্রি বার্নসে উনি মারা যান। প্রমাণ সঠিকভাবে তথ্য পেশ করা হয়েছে, প্রমাণিত করা হয়েছে, তাই এটি কোনো বিতর্ক নেই। এই বিতর্ক সৃষ্টি করা হয়েছে এবং কিছু প্রতারক, বাবাদের নাম করে বলা হচ্ছে যে নেতাজি রয়েছেন। হ্যাঁ, 8টি বাবা ছিল, 8টি বাবা। একজন বাবা ছিলেন হচ্ছে শোলমারির সাধু, তিনি উত্তরবঙ্গে ছিলেন। আরেকজন বাবা ছিলেন মহারাষ্ট্রায়, আরেকটি বাবা ছিলেন ফাইজাবাদে। তো 8টি বাবা ছিল, প্রাধান্য পেয়েছে গুমনামি বাবা। তো আরো 7টি বাবা কি দোষ করলো আমি জানি না। তো শোলমারির সাধুকে যখন ধরা হয় যে আপনি এই সব লোকে বলে বেড়াচ্ছে, উনি একেবারে প্রকাশ্যে বলেন যে না, আমি সুভাষচন্দ্র বোস নই। দেখুন, নেতাজি ওনার যে ভাবমূর্তি, ওনার যে চরিত্র, ওনার যে পার্সোনালিটি, সেটি কোনো বাবা হিসাবে তিনি এত বছর বসে থাকবেন
গুমনামি বাবা নাকি 30 বছর ফাইজাবাদে একটি পর্দার আড়ালে বসেছিলেন। এটি সুভাষচন্দ্র বোস কখনো হতে পারে? সুভাষচন্দ্র বোসের নিজস্ব লেখা যদি আপনি দেখেন, ওনার বই যেটা আছে ইন্ডিয়ান পিলগ্রিম, ইন্ডিয়ান স্ট্রাগল, এই দুটি বই আজকের প্রজন্মর পড়া উচিত, যে নেতাজিকে যদি জানতে হয়, বুঝতে হয়। সেখানে তিনি উল্লেখ করেছেন, টু অ্যাকসেপ্ট সন্ন্যাস when the nation needs you is a refined form of betrayal to the nation. সুভাষচন্দ্র বোস নিজেই বলে গেছেন। তিনি সন্ন্যাসীকে তাদের শ্রদ্ধা করতেন, কিন্তু তিনি সন্ন্যাস গ্রহণ করতে পারবেন না। কেন? ভারতবর্ষ ওনাকে চায়, ভারতবর্ষর প্রয়োজন, ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে ওনার প্রয়োজন। তো সেই সময় ওনার সন্ন্যাস হয়ে যাবার কোনো অর্থহীন ব্যাপার। তো এটা উনিই বলেছেন। আরেকটি বিষয়, এই যে গুমনামি বাবা যদি মানে প্যারালাইজড হয়ে গেছেন বা অসুস্থ ছিলেন, তা তো নয়। তিনি নাকি অসুস্থ ছিলেন না, তিনি এখানে বসে অনেক কিছু লিখেছেন, বেরিয়েছেন। তো নেতাজি সুস্থ অবস্থায় কখনো পর্দার আড়ালে 30 বছর বসে থাকতে পারেন না, সেটা তার আদর্শ বিরুদ্ধে একেবারেই। তাহলে সে নেতাজি সুভাষচন্দ্র বোস নয়। এবং এটি আমার কথা নয়, জাস্টিস মুখার্জিও উল্লেখ করে গেছেন যে গুমনামি বাবা সুভাষচন্দ্র বোস নয়। এবং আরেকটি কমিশন অফ এনকোয়ারি হয়েছিল, সাহায় কমিশন, যেটা উত্তরপ্রদেশ সরকার গঠন করেছিল। জাস্টিস সাহায় অনেকের সাথে কথা বলেছেন, উনি গবেষণা করেছেন, তথ্য দেখেছেন। উনিও স্পষ্টভাবে লিখে গেছেন যে উনি নেতাজির ভক্ত ছিলেন। আমরা সকলেই নেতাজির ভক্ত, তাহলে কি আমরা নেতাজি হয়ে যাব? নেতাজির ভক্ত ছিলেন গুমনামি বাবা, কিন্তু সুভাষচন্দ্র বোস উনি ছিলেন না। তো দুটি কমিশন, সরকারের গঠন করা কমিশন, তারাই বলছে যে গুমনামি বাবা নেতাজি নন। তো এর বিপক্ষে আমার বলার কোনো তথ্য নেই। এবং আরও 10টি এনকোয়ারি কমিশনের রিপোর্ট আছে। তাই এটি কিছু প্রতারক, তারা মানুষের সুযোগ নিয়ে, কেন সুভাষচন্দ্র বোস তো অমর, ঠিক। তো এই সুভাষচন্দ্র বোসের যে অমর যে একটি ভাবমূর্তি, সেটির সুযোগ নিয়ে এই সব বাবা বলে সিনেমা হচ্ছে, বই লেখা হচ্ছে, এটি সঠিক নয়। এটি নেতাজিকে অসম্মান করা হচ্ছে, নেতাজির ভাবমূর্তিকে আঘাত দেওয়া হচ্ছে। বিভিন্ন রকমের তথ্য আমরা পেয়েছি, তথ্য বলা ভুল, বিভিন্ন রকম গুজব আমরা শুনেছিলাম যে গুমনামি বাবা ছাড়াও যেটা শোনা গিয়েছিল, যে আপনাকে আমি বললাম যে উনি ওই প্লেনে ছিলেনই না, উনি নাকি সাবমেরিন করে জাপান যাচ্ছিলেন। তো এরকম অনেক, উনি নাকি সাবমেরিনে মারা গেছেন, যেটা আপনি বললেন যে তখন প্রচণ্ড ঢেউ, সেই সময় সাবমেরিন ক্র্যাশ করে এবং তাকে বাঁচানো যায়নি এবং তার দেহও খুঁজে পাওয়া যায়নি। যে প্লেন ক্র্যাশটি হয়েছিল সেখানে নাকি তিনি ছিলেনই না। এরম বহু তথ্য বিভিন্নভাবে দানা বাঁধে, বিশেষত নেতাজির মৃত্যুকে ঘিরে। এই যে নেতাজিকে নিয়ে যে টপ সিক্রেট, যাকে এটা এখন অনেকটা রিভিল হয়ে গেছে, এতদিন কেন টপ সিক্রেট ছিল? বা আমাদের যে পাঠ্যক্রম, মানে বিশেষত আমরা যারা 90s বা তার আগে যেভাবে পাঠ্যক্রমে আমরা নেতাজিকে পড়েছি, যেভাবে আমাদের আদর্শ শিক্ষা বা নীতিশিক্ষা শুরু যেখান থেকে, সেখানে তো অনেক ভুল তথ্য দেওয়া রয়েছে। এগুলো কেন ঘটেছিল স্যার? দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোসের যে একটি জাইগ্যান্টিক যে পার্সোনালিটি ছিল, তো এখন এটি স্বাধীনতা সংগ্রামের পর যখন দেখা গেল সুভাষচন্দ্র বোস আর ভারতবর্ষে ফিরে আসতে পারলেন না, ওনার বিমান দুর্ঘটনায় উনি মারা গেলেন, এটি 18ই অগস্ট 1945 সালের ঘটনা। আর আজকে আমরা জানুয়ারি মাস 2025 সাল, এত বছর পরও আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের আলোচনা করছি। তো সরকারের পক্ষ থেকে, এটি আমি কোনো একটি সরকারের বিষয় বলছি না, কংগ্রেস সরকার বহু বছর ছিল দিল্লিতে, তারপর বিজেপি সরকারও ছিল, অটল বিহারী বাজপেয়ীজির সরকার ছিল, জনতা পার্টি সরকার ছিল, এখন আবার বিজেপি সরকার এসেছে। তো অনেকেই যারা আজকে রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন, তারা চায়নি হয়তো যে সুভাষচন্দ্র বোসকে সামনে নিয়ে আসা। কেন, ওনাকে সামনে নিয়ে এলে আর যা সব
নেতৃবৃন্দ বা যেসব লিডার্সরা ছিল সেই সময়, তাদের হয়তো সেই প্রাধান্য তারা হয়তো পাবে না। তাই নেতাজিকে যদি সরিয়ে রাখা যায়, দাবিয়ে রাখা যায়, তথ্য যদি লুকিয়ে রাখা যায়, তাহলে অন্যরা যারা সেইভাবে প্রাধান্য পাওয়ার তাদের সেই যোগ্যতা নেই, তারা সেই যোগ্যতাটা এখন পেয়েছে, তাহলে নেতাজিকে আনলে পরে তারা হয়তো কোথাও হারিয়ে যাবে। আমার যেটা মনে হয় এই কারণেই হয়েছিল। এবং দেখুন, আমাদের পরিবারের ওপরে নজরদারি রাখা হয়েছিল বহু বছর। 1968 সাল থেকে প্রায় 1980 সাল পর্যন্ত আমাদের উপর নজরদারি রাখা হয়েছিল। এখন এই যারা সব প্রতারক যারা বলে যে নেতাজি জীবিত ছিলেন, তারা এটা নজরদারি রাখতো যে আমরা নেতাজির সাথে যোগাযোগ রেখেছি কিনা। এটি সঠিক নয়। আমার পিতা অমিয়নাথ বসু, তিনি রাজনীতিতে ছিলেন, তিনি লোকসভার সাংসদও ছিলেন, তিনি একটি দল গঠন করেছিলেন, আজাদ হিন্দ সংঘ। তো নেহেরু, কংগ্রেস এবং বিভিন্ন দল, তারা অমিয়নাথ বসুর ওপর নজর এবং আরও পরিবারের আরও অনেকের ওপর নজরদারি রেখেছিলেন, এই চিন্তা করে যে এনারা যদি আবার এই আজাদ হিন্দ সংঘ গঠন করে ফেলে আর সেই নেতাজির ম্যাজিক যদি সারা ভারতবর্ষে আবার ছড়িয়ে যায়, তাহলে অন্য দলরা হয়তো একটু পিছিয়ে পড়বে। সেই জন্য নজরদারি রেখেছিল। একটু কেন, মানে সেই ভয় তো প্রত্যেকের মধ্যেই দানা বেঁধে রয়েছে, তো সেই কারণে রেখেছিল। তবে সেইভাবে আমরা রাজনীতিতে আসতে পারিনি, এটাও সঠিক। কেন, আমাদের সাধারণ জীবন আমরা যাপন করেছি, আমাদের চাকরি করে জীবন যাপন করতে হয়েছে। তো সেই অর্থ আমাদের ছিল না। আজকে রাজনীতি করতে অর্থ লাগে, তো সেইভাবে নয়। সুভাষচন্দ্র বোস, শরৎচন্দ্র বোস প্রচুর আয় করেছিল। শরৎচন্দ্র বোস কিন্তু তিনি সর্বস্ব দান করে দিয়েছেন দেশবাসীকে। জানকীনাথ বোস, নেতাজির পিতা, তিনি খুবই কষ্টকরভাবে তিনি বড় হয়েছেন। তিনি এখানে কোদালিয়া গ্রামে তিনি থাকতেন, যেটি সুভাষ গ্রাম বলা হয় এখন। তিনি ওই কোদালিয়া গ্রাম থেকে অ্যালবার্ট স্কুল গড়িয়া পর্যন্ত হেঁটে আসতেন, কেন ওনার পিতা গাড়ি ভাড়া দেবার ওনার ক্ষমতা ছিল না। সেই জানকীনাথ বোস বিখ্যাত লয়ার হন পরে কটকেতে, কটক হাইকোর্টে তিনি ওনার আইন ব্যবসা ছিলেন এবং ওখানে প্রায় 10টি বাড়ি উনি করেছিলেন। এবং ওই 10টি বাড়ি কিন্তু পরিবারের কাছে নেই। তিনি যখন কটক থেকে আবার কলকাতায় ফিরে এলেন, ওই 10টি বাড়ি তিনি ওখানে দান করে এসেছিলেন। তো যাই হোক, এখন সেটি আমরা গর্বিত। এসব প্রপার্টি বাড়ি থাকলে হ্যাঁ আমাদের হয়তো অনেক অর্থ থাকতো, কিন্তু সেটি নেই। কিন্তু একটি জিনিস লাগে যে আমাদের পরিবার, অ্যানসেস্টার্স যারা আছে, তারা দেশের জন্য কাজ করেছে, দেশকেই দান করে দিয়ে গেছে। ঠিক। আচ্ছা, মানে আপনি যেটা শুরুতেই বললেন যে সংস্পর্শে থেকে আপনি বড় হয়েছেন, তার জন্য নেতাজি বা শরৎচন্দ্র বোসকে আলাদা করে আপনাকে পড়তে হয়নি। সেটা এরকম প্রচুর ঘটনা আপনি শুনেছেন, প্রত্যেক দিন রাত্রিবেলা খাবার টেবিলে এসে সেই আলোচনা হতো। সেখান থেকে যদি কিছু আপনার মেমোরেবল ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেন, যা আমরা বইয়ের পাতা হাজার উল্টালেও খুঁজে পাবো না। রাইট। আমাদের উডবার্ন পার্কের বাড়ি, যেটি সাউথ ক্লাবের পাশে, তো আমার পিতা ওখানে থাকতেন, সুভাষচন্দ্র বোসের সাথে একই ঘরে থাকতেন। তো আমাদের বাড়ির দরজা খোলা থাকতো। এখন যেরকম আমরা সব লক করি চারিদিকে, তো এখন দিনকালও বদলে গেছে। তখন এত মানুষ আসতো, বারবার দরজা খোলা, গেট খোলা সম্ভব ছিল না। সকালবেলা 8টার সময় দরজা খুলে যেত এবং খোলাই থাকতো রাত 11টা-12টা পর্যন্ত। বহু মানুষ আসতো। তো কিছু মানুষ ঢুকে পড়ে এবং আমার পিতার কাছে তারা ভিক্ষা চায়। তো আমার পিতা বলে, এখন নয়, তোমরা পরে এসো, বেরিয়ে যাও, চলে যাও। জানকীনাথ বোস, শরৎচন্দ্র বোস এবং সুভাষচন্দ্র বোসের পিতা, ওপরে বারান্দা থেকে এটি দেখে করে আমার পিতাকে ডাকে, অমি বলে ডাকতো। আমার পিতার নাম অমিও। অমি, এদিকে এসো।
করে বাবাকে রীতিমতো ধমক দেয় যে দেখো অমি, তুমি এটা ঠিক করনি, তুমি জানো না ক্ষুধা কাকে বলে। I know what hunger is. তুমি তো জানো না, তুমি তো সুখে বড় হয়েছো, কেমব্রিজে পড়েছো, সবই হয়েছে। I know what hunger is. তুমি কখনো এইভাবে কাউকে বিতাড়িত করবে না। তুমি সাহায্য না করতে পারো ঠিক আছে, কিন্তু এইভাবে চলে যাও, এই করবো বলো না। দিস ওয়াজ দ্য ম্যান জানকীনাথ বোস। এসব আমরা শুনেছি। আরেকটি ঘটনা যেটা শুনেছি, এটা 1928 সালে যখন কংগ্রেসের সেশন এখানে হয়েছিল কলকাতা শহরে, মহাত্মা গান্ধীও আমাদের বাড়িতে এসেছিলেন সেই সময়। তো সেই সময় সুভাষচন্দ্র বোস একটি ইউনিফর্ম ভলেন্টিয়ার কোর গঠন করেছিলেন, মানে খাকি জামা পরে কলকাতা ময়দানে প্যারেড করতেন। এটা মহাত্মা গান্ধী খুব একটা খুশি ছিলেন না, যে এইসব কি করছে সুভাষ, প্যারেড ট্যারেড কি দরকার, কিন্তু সুভাষ করতেন। তো যখন ওই খাকি পোশাক পরে সুভাষচন্দ্র বোস উডবার্ন পার্কের বাড়ির সিঁড়ি দিয়ে নেমে আসছেন, তো জানকীনাথ বোস নিচে দাঁড়িয়েছিলেন। তখন জানকীনাথ বোস একটা কথা বলেন, যেটা আমার পিতাও ছিলেন সেই সময়, সেইটা আমার পিতা আমাদের বলে পরে। জানকীনাথ বোস বলেন যে সুভাষ, আই হোপ ইউ উইল বি দি গ্যারিবল্ডি অফ ইন্ডিয়া। মানে গ্যারিবল্ডির যে চরিত্র ছিল, আর পরবর্তীকালে সুভাষ প্রমাণিত করে যে উনি গ্যারিবল্ডি হয়েছিলেন ভারতবর্ষে। তো এইসব অনেক ঘটনা সে সময় যে আমরা শুনেছি। তো মহাত্মা গান্ধী যখন আমাদের বাড়িতে এসে থাকতেন, তো ওনার জন্যে আলাদা খাবার হতো। উনি ছাগলের দুধ পান করতেন, এটা অনেকেই জানে হয়তো। তো সেই সময় সেই নিউ মার্কেট থেকে ছাগল নিয়ে আসা হতো এবং ওনার সামনে সেই ছাগলের দুধ দুইয়ে ওনাকে দেয়া হতো। তারপরে তবে একটা বিষয়, মহাত্মা গান্ধী, নেহরু, ওনারা যখনই কলকাতা শহরে আসতেন আমাদের উডবার্ন পার্ক বাড়িতেই থাকতেন। তাহলে একটি গভীর সম্পর্ক যদি না থাকতো, মহাত্মা গান্ধীর থাকার তো কোনো জায়গার কোনো অভাব ছিল না, উনি যেখানে খুশি থাকতে পারতেন। বিড়লাদের বাড়িতে থাকতে পারতেন, বিড়লাদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল। আরও অনেকের বাড়িতে থাকতে পারতেন, কিন্তু উনি বরাবর যখনই আসতেন মিটিং বা কংগ্রেস সেশনের জন্য, তিনি ওই আমাদের উডবার্ন পার্ক বাড়িতে থাকতেন। আরেকটি ঘটনা যেটা আমি শুনেছি, নেহরু যখনই আমাদের বাড়িতে থাকতেন, নেহরু খুব ভালো পোশাক পরতেন, জানেন আজকাল এখানে একটি গোলাপ ফুল, খুব দেখতে হ্যান্ডসাম চেহারা। তো দেশপ্রিয় পাকে আমার পিতার ওপরে দায়িত্ব পড়ল একটি পাবলিক মিটিং, একটি সভা আয়োজন করতে। তো বাবা যথাযথ সভা আয়োজন করেছে। বক্তব্য রাখবেন পণ্ডিত জওহরলাল নেহরু, শরৎচন্দ্র বোস এবং সুভাষচন্দ্র বোস। পুরো দেশপ্রিয় পাক ময়দান পুরো ভর্তি। আর সেই সময়ে কলকাতা শহরে প্রথম সারিতে মহিলারা বসত, পেছনে পুরুষ মানুষ। সেটা কিন্তু বাংলায় বরাবর মহিলারা কিন্তু খুব অ্যাক্টিভ এই স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, বহু ইতিহাসেও সেটা আমরা তার প্রমাণ পেয়েছি। তো নেহেরু, তিনি জানেন, তিনি খুব মানে ভালো দেখতে, পোশাক পরে, তো উনি বক্তব্য রাখতে উঠলেন। নেহেরু যখন এলাহাবাদে বা দিল্লিতে বক্তব্য রাখতেন, তো উনি যখন উঠতেন মহিলারা চিৎকার করত, মানে এত একজন সুপুরুষ দাঁড়িয়েছেন। তো এখানে উনি দাঁড়ালেন, মহিলারা কিছু কোনো সারা শব্দ নেই। তো বাবা দেখছে উনি একটু রেগে যাচ্ছেন, কেন রেগে যাচ্ছে তখনও বাবা বুঝতে পারেনি, একটু কানটা লাল হয়ে যাচ্ছে কি। তো যাই হোক উনি বক্তব্য রাখলেন। তারপর শরৎচন্দ্র বোস বক্তব্য রাখলেন, তারপর সুভাষচন্দ্র বোস শেষ বক্তব্য রাখলেন। সুভাষচন্দ্র বোস যখন উঠলেন, মহিলারা একেবারে চিৎকার, একেবারে সাংঘাতিকভাবে মানে উত্তেজিত হয়ে উৎসাহ দেখালেন। তখন
পণ্ডিত নেহেরু রীতিমতো রাগ মনে হলো, তো বাবাকে ডেকে পাঠালো, ওই ডায়াসেতেই ডেকে পাঠালেন যে কাম হিয়ার। তো বাবা দৌড়ে গেলেন, হ্যাঁ কি হলো, কোনো এনি প্রবলেম পণ্ডিতজি? তখন নেহেরু বললেন যে দেখো, আমি দিল্লি বা এলাহাবাদে যখন বক্তব্য রাখি, আমার বক্তব্য মহিলারা খুব উৎসাহের সাথে নেয়, এখানে কোনো রিয়াকশন হলো না, কি ব্যাপারটা কি? আমি কি কিছু ভুল বললাম, কিছু করলাম, আমার কোনো পোশাকে কিছু ভুল হয়ে গেছে, কি হয়েছে? বাবা একটু দুষ্টুও ছিল। আমার পিতা নেহেরুর সাথে ভালো সম্পর্ক ছিল, কারণ নেহেরু মনে করতেন যে কেমব্রিজ আর অক্সফোর্ডে না পড়লে পরে তারা ঠিক শিক্ষিত নয়। তো বাবা ছিলেন কেমব্রিজ থেকে, উনি ছিলেন অক্সফোর্ড থেকে। তো আমার পিতাকে আমার বাবা তখন পণ্ডিতজিকে বলেন যে পণ্ডিতজি, ক্যান আই সে সামথিং? তো বলো। ইফ মাই আঙ্কেল ইজ মোর হ্যান্ডসাম দ্যান ইউ, আই ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট। মানে আমার কাকা যদি আরো সুপুরুষ হয়, আমার কি করার আছে? তো এইসব অনেক ঘটনা হয়েছে। তার মানে দুই পরিবারের সাথে সম্পর্ক খুবই গভীর সম্পর্ক ছিল, স্নেহ করতেন সকলে। কিন্তু হ্যাঁ, রাজনৈতিক ক্ষেত্রে সুভাষচন্দ্র বোস বুঝেছিলেন যে কংগ্রেসের মাধ্যমে ভারতবর্ষকে স্বাধীন করা অসম্ভব। যেহেতু কংগ্রেস অহিংসা আন্দোলনের পথে চলেছিল, সুভাষচন্দ্র বোসের বিশ্বাস ছিল আর্মড স্ট্রাগল, সশস্ত্র আন্দোলনে স্বাধীনতা এনে আনবে, এবং সেটি হয়েছিল, ঠিক তাই, সেটাই সফল হয়েছিল। আর একটা বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুর দাসের দেশ পুরোটাই উৎসর্গ করলেন নেতাজিকে, এবং উনি চেয়েও ছিলেন যে বিশ্বভারতীতে এসে উনি স্বদেশী শিক্ষার ওপরে ক্লাস নেন, কিন্তু উনি রাজি হননি। কেন বলে আপনার মনে হয়? জানেন, এই দাসের দেশ আমরা ওই নাটকের সাথে যুক্ত হয়েছি, করেওছি স্কুল কলেজে বহুবার। তো এখন দেশ ও নায়ক বলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে বলেছিলেন, তিনি দেশ ও নায়ক। দেখুন, সুভাষচন্দ্র বোস ওনার সময়, ওনার জীবন স্বাধীনতা সংগ্রামে উনি নিজেকে নিযুক্ত করেছিলেন, আর কোনো বিষয় নয়। আগে আমি বললাম ওই সন্ন্যাস নেওয়া সম্ভব ছিল না, ওনাকে সময় দিতে হবে স্বাধীনতা সংগ্রামে। এতে গিয়ে শান্তিনিকেতনে গিয়ে ওখানে সময় দেয়া, ওখানে বিশ্ববিদ্যালয়ের সাথে থাকা, এ করা, সময় ওনার দেওয়া সম্ভব ছিল না। তাই ওনার যে গোল ছিল, যে দিশা ছিল, যে লক্ষ্য ছিল, তার সে ডিভিয়েশন উনি একেবারেই করেনি। যদিও উনি হয়তো করতে চেয়েছিলেন, কিন্তু সম্ভব ছিল না ওনার পক্ষে। তাই উনি কবিগুরুর যে ইচ্ছা, সেটা উনি পূরণ করতে পারেননি, কেন ওনার দেশের ওপরে উনি আর কিছু রাখেননি, নিজেকেই উৎসর্গ করে দিয়েছিলেন। কি এখন আমাদের যে গণতান্ত্রিক ভারতবর্ষ, আমাদের গণতান্ত্রিক ভারতবর্ষে যে কোনো নেতার মধ্যে কি আপনি নেতাজির আদর্শকে একটু হলেও খুঁজে পেয়েছেন, বা কোনো বীজ বপন কি হয়েছে? কি মনে হয় আপনার? দেখুন, আমি এই ব্যাপারে কাউকে সমালোচনা করতে চাই না, ঠিক, অবশ্যই, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস একমাত্র নেতা জন্মগ্রহণ করেছে ভারতবর্ষে আজকের তারিখ পর্যন্ত, যিনি সবাইকে নিয়ে চলতে শিখেছিলেন, সবাইকে নিয়ে চলতে পেরেছিলেন। তিনি যা বিশ্বাস করতেন, তিনি আজাদ হিন্দ ফৌজে কার্যকরী করেছিলেন। আজাদ হিন্দ ফৌজেতে 60,000 সৈন্য ছিল। এই 60,000 সৈন্য কারা ছিল? এই 60,000 সৈন্যর মধ্যে একটিও হিন্দু ছিল না, একটিও মুসলমান, শিখ, ঈসাই, বৌদ্ধ, জৈন ছিল না। তাহলে এই 60,000 সৈন্য কারা ছিল? এই 60,000 সৈন্য ভারতীয় ছিল। আজকে আমি বর্তমান ভারতবর্ষে একটিও নেতাকে খুঁজে পাচ্ছি না যারা এই সুভাষচন্দ্র বোসের যে ভারতীয় কনসেপ্ট কে কার্যকরী করতে পারবে ভারতবর্ষের মাটিতে। এবং কার্যকরী যদি না করতে পারে, তাহলে কিন্তু ভারতবর্ষ থাকবে না, ভারতবর্ষকেও রক্ষা করা অসম্ভব। আজকে আপনি দেখুন, বর্তমান ভারতবর্ষে
নর্থ ইস্টার্ন স্টেটস একদিকে যাচ্ছে, দক্ষিণ ভারত আরেক দিকে যাচ্ছে, পশ্চিম বাংলা আরেক রাস্তায় হাঁটছে। সেই ঐক্য, সেই যে ইউনিটিটা কোথায়? আমরা সংবিধানে বলছি ইউনিটি, কিন্তু কার্যকরী করছি বিভাজন। তো সুভাষচন্দ্র বোসের আদর্শ, সুভাষচন্দ্র বোসের যে ভাবমূর্তি বর্তমান ভারতবর্ষে একটিও নেতার মধ্যে আমি খুঁজে পাই না। গাহি সাম্যের গান, যেখানে এসে এক হয়ে যায় সব বাধা ব্যবধান। স্যার, আমাদের যে দর্শককে আপনি নেতাজি সম্পর্কে কি বলে যেতে চান আজকে আমাদের আড্ডার এই শেষে? দেখুন, সুভাষচন্দ্র বোস প্রাণ বিসর্জন দিয়েছিলেন 18ই অগস্ট 1945 সালে ভারতবর্ষের স্বাধীনতার জন্যে। তিনি চেয়েছিলেন একটি সাম্যবাদী রাষ্ট্র, একটি ভারতবর্ষ যেখানে আমরা ঐক্যবদ্ধ হব, সব ধর্মকে আমরা ঐক্যবদ্ধ করে ভারতীয় বলে প্রতিষ্ঠিত করব। ভারতবর্ষের একটি সৈন্য ওয়ার্ল্ড ক্লাস সৈন্য হবে। ভারতবর্ষ কিন্তু অনেক ক্ষেত্রে আমরা উন্নতি করেছি, ঠিক, কিন্তু সুভাষচন্দ্র বোস কি স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন? তিনি রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। ঠিক। আমরা হয়তো 47 সালে রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু আজকের তারিখ পর্যন্ত এই 2025-এ দাঁড়িয়ে আমরা এখনো সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করে উঠতে পারি। ঠিক কথা। তাই আমাদের এই সংগ্রাম জারি থাকবে, এবং আমি আজকের প্রজন্মকে অনুরোধ করব যে নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শকে আপনারা সামনে রাখুন। নেতাজির যে 2 পুস্তক আপনারা পড়ুন, ইন্ডিয়ান পিলগ্রিম এবং ইন্ডিয়ান স্ট্রাগল, তাহলেই আপনি নেতাজির আদর্শ আপনি বুঝতে পারবেন উনি কি চেয়েছিলেন, কি ভারতবর্ষ চেয়েছিলেন। তিনি যে মহিলাদের যে সম্মান দিয়েছিলেন, সেই সম্মান আমরা আজকের তারিখ পর্যন্ত দিয়ে উঠতে পারিনি। ভারতীয় সৈন্যতে এই 3 বছর পূর্বে অফিসার কমিশন করা হয়েছে, উইমেন অফিসার কমিশন করা হয়েছে। 40-এর দশকে মহিলাদের এক স্ট্যাটাস, এক সম্মান সুভাষচন্দ্র বোস দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজে। তাই আজকে যে শুধু আলোচনা নয়, শুধু ভাষণ নয়, শুধু বক্তব্য নয়, নেতাজির আদর্শকে আমরা যদি কার্যকরী না করতে পারি ভারতবর্ষের মাটিতে, ভারতবর্ষ কিন্তু আবার দ্বিখণ্ডিত হয়ে যাবে। ভারতবর্ষকে এক রাখা অসম্ভব হয়ে উঠবে। তাই আসুন একসাথে আমরা হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে নেতাজির আদর্শকে সামনে রেখে, স্বামীজির আদর্শকে সামনে রেখে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাই। জয় হিন্দ। জয় হিন্দ। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতাটা খুব মনে পড়ছে, উলঙ্গ রাজা। তার ভাষায়, আমাদের এই সমাজে সবাই দেখতে পাচ্ছে রাজা উলঙ্গ, কিন্তু সেই শিশুটি নেই যে হাত তুলে বলবে, ও রাজা তোর কাপড় কোথায়। নেতাজির এই আদর্শ, শরৎচন্দ্র বোস এবং সেই সময় যে বিপ্লবীরা ছিলেন, যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, তাদের বীজ আবার আমাদের মধ্যে বপন করার সময় কিন্তু এসেছে। তাই নিজেদেরকে তৈরি করার দায়িত্ব নিজেদেরই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের এই পডকাস্টে আসার জন্য। এই একটা রক্ত গরম করা একটা টপিক নিয়ে আমরা যে কথা বলেছি, ভীষণ ইন্সপায়ার্ড লাগছে, ভীষণ পজিটিভ লাগছে। আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানান। দেখতে থাকুন টক বক।